একদিকে আমেরিকার পিঠ দেয়ালে ঠেকিয়ে নিজেদের জয় ঘোষণা করল ইরান, অন্যদিকে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের বুকের কাঁপন ধরিয়ে 10,000 টনের দানবীয় পরমাণু যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিলেন কিম জং উন। কিন্তু আসল বোমাটা ফাটিয়েছে পাকিস্তান। ইসরায়েল আর আমেরিকার তৈরি কোনো গোপন ফাঁদ এবার ফাঁস করে দিলেন শেহবাজ শরীফ। আর পর্দার আড়ালে বসে কোন ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনছে নেতানিয়াহু সরকার? বিশ্ব রাজনীতির মঞ্চে কার ধ্বংস আর কার জয় সবচেয়ে চাঞ্চল্যকর, এবং সত্যটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 10,000 টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা কিম জং উনের। উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পাশাপাশি একটি 10,000 টনের ক্রুজ জাহাজ তৈরির ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এই জাহাজটি হবে একটি প্রপার যুদ্ধ জাহাজ। সম্প্রতি দেশটির বন্দর শহর নামপোতে চো হিয়ন নামের একটি 5,000 টনের ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে কমিশন করার অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। কিম জানান, শীঘ্রই ক্যাংকন নামের আরও একটি 5,000 টনের যুদ্ধজাহাজ সামরিক অপারেশনের জন্য নৌবাহিনীতে যুক্ত করা হবে। নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে আগামী 5 বছরের জন্য একটি বড় প্রকল্প হাতে নিয়েছে উত্তর কোরিয়া। এই মহা পরিকল্পনার আওতায় দেশটিতে প্রতি বছর 2টি করে 5,000 টনের যুদ্ধজাহাজ তৈরি করা হবে। এছাড়া এই প্রকল্পের অংশ হিসেবে একটি বিশাল 10,000 টনের ক্রুজার যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। দেশের নৌ প্রতিরক্ষা খাতকে আরো শক্তিশালী ও আধুনিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশটির সরকারি সংবাদ মাধ্যম KCNA-এর প্রতিবেদন অনুযায়ী নতুন কমিশন হওয়া চো হিয়ন ডেস্ট্রয়ারটি নৌবাহিনীতে যুক্ত করার আগে টানা 14 মাস ধরে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। জাহাজটিতে উত্তর কোরিয়ার নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী ও আধুনিক অস্ত্রশস্ত্র মোতায়েন করা হয়েছে। এমনকি চলতি বছরের এপ্রিল মাসে এই যুদ্ধ জাহাজটি থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক নিক্ষেপ সম্পূর্ণ করা হয়েছিল। কমিশনিং অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কিম জং উন বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে সামরিক শক্তি বৃদ্ধির পক্ষে জোরালো যুক্তি দেন। তিনি অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে উত্তর কোরিয়াকে পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। এই চরম উত্তেজনাপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক সক্ষমতা বাড়ানো ছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প পথ খোলা নেই। ইরানে স্টারলিং পাচারের ইসরায়েলি পরিকল্পনা ফাঁস। ইরানের সরকার বিরোধী বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের সহায়তায় ইসরায়েলের 10,000-এরও বেশি স্টারলিং ইন্টারনেট রিসিভার পাচারের একটি গোপন পরিকল্পনা ফাঁস করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইলন মাস্কের স্পেস এক্সের এই স্যাটেলাইট ডিভাইসগুলো পাচারের মূল উদ্দেশ্য ছিল ইন্টারনেট সচল রেখে বিক্ষোভকারীদের মধ্যে সমন্বয় সাধন এবং ইরানি সরকারের পতন ঘটানো। তবে বেনেটের অভিযোগ, বেঞ্জামিন নেতানিয়াহুর বর্তমান অযোগ্য সরকার এই পরিকল্পনাটি পুরোপুরি এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে এবং মাঝপথে কাজ বন্ধ করে দিয়েছে। এর আগে ইরানও তাদের নিরাপত্তা বিঘ্নিত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ডিভাইস পাচারের অভিযোগ তুলেছিল। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় অনেক ইরানি নাগরিক বিকল্প হিসাবে স্টারলিং ব্যবহারের দিকে ঝুঁকেছিলেন। যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের চুক্তি জানালো ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের চুক্তিকে আমেরিকার পরাজয়ের ঘোষণা বলে অভিহিত করেছে তেহরান। আজ ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফভ এই মন্তব্য করেন। পাকিস্তানের মধ্যস্থতায় চূড়ান্ত হওয়া এই চুক্তির বিষয়ে গালিফভ বলেন, ইসলামাবাদ সমঝোতা কোনো চাপ বা জোর জুলুমের ফল নয়, বরং এটি বীর ইরানি জাতির প্রতিরোধ ও কর্তৃত্বের ফসল। সে কারণে এই সমঝোতা স্মারক আমেরিকার পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে। 24শে জুন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এক সম্মেলনে দেওয়া তার এ বক্তব্য ইরানি টেলিভিশনে সম্প্রচার করা হয়। গালিফভ আরও জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এই অঞ্চলের দেশগুলোকে নিশ্চিত করতে হবে। অঞ্চল থেকে বিদেশি সেনা প্রত্যাহারকে একটি কৌশলগত লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, বিদেশি সেনারা টেকসই নিরাপত্তা তো তৈরি করেই না, উল্টো অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়ায়। যুদ্ধের সময় মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরের দেশগুলোতে ইরানি হামলার পর এবার তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি তার মুখের ভাষায় বলছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা এই অঞ্চলের ভবিষ্যৎ সংঘাতের মধ্যে দেখি না, বরং পারস্পরিক সহাবস্থানে বিশ্বাস করি।
একই সাথে তিনি পূর্ণ ব্যক্ত করেন, ওয়াশিংটনের সাথে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে লেবাননের শান্তি প্রতিষ্ঠা একটি অন্যতম প্রধান শর্ত। ইরানের কাছে নিজেদের যুদ্ধবিরতির মতোই লেবাননের যুদ্ধবিরতি সমান গুরুত্বপূর্ণ। ইউক্রেনের সঙ্গে আবার শান্তি সংলাপ চান পুতিন। ইউক্রেনের সঙ্গে ফের শান্তি আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি মস্কোর ক্রেমলিনে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের এক বৈঠকে তিনি এই গুরুত্ব আরোপ করেন। পুতিন মনে করেন, কূটনৈতিক আলোচনার বর্তমান স্থবিরতার সুযোগ নিয়ে ইউক্রেন নিজেদের অনুকূল শর্ত তৈরি করছে এবং রাশিয়ার অভ্যন্তরে ঘন ঘন হামলা চালাচ্ছে। এর আগে 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকে গত 4 বছরে দুই দেশের প্রতিনিধিরা বেলারুশ, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও সুইজারল্যান্ডে বেশ কয়েকবার বৈঠকে বসেছেন। বিশেষ করে 2025 সালে ইস্তাম্বুলের 3 দফা বৈঠক এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 20 পয়েন্টের খসড়া চুক্তি নিয়ে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে পুতিনের আলোচনা অন্যতম। এটা টেলিফোন আলাপন হয়। আর 15 আগস্ট 2025 সালে আলাস্কা সফরে যান পুতিন এই যুদ্ধবিরতির আলাপ করতে। সর্বশেষ চলতি বছর 2026 জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আবুধাবি ও জেনেভায় দুপক্ষের মধ্যে 3 দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে বড় কোনো স্থায়ী সমাধান না এলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পুতিন মূলত পূর্বের এসব চুক্তি ও আলোচনার ভিত্তিকে কাজে লাগিয়ে নতুন দফার সংলাপের তাগিদ দিচ্ছেন। পুতিনের মতে, ইস্তাম্বুল ও আঙ্কোরে যে আলোচিত পদ্ধতি এবং বর্তমান বাস্তব পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। পূর্বের চুক্তিগুলো ধারাবাহিকতা বজায় রেখে একটি টেকসই যুদ্ধাবসানের পথ খোঁজার লক্ষ্যেই তিনি এই আহ্বান জানিয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির পক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিশ্বের অন্য যে কোনো দেশের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখার বৈধ অধিকার থাকলে ইরানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাপানোর কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আন্তর্জাতিক মহলের এই দ্বিমুখী নীতিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন। ইসলামাবাদে সফররত ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শেহবাজ শরীফ আজ সকালে এই কথা বলেন। বিশ্বের অন্য যে কোনো দেশের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখার বৈধ অধিকার থাকলে ইরানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাপানোর কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আন্তর্জাতিক মহলের এই দ্বিমুখী নীতিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন তিনি। ইসলামাবাদে সফররত ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শেহবাজ শরীফ ওয়াশিংটনের সঙ্গে সম্পাদিত সাম্প্রতিক ঐতিহাসিক শান্তি চুক্তির নেপথ্য তথ্য তুলে ধরেন। তিনি দৃঢ়তার সঙ্গে নিশ্চিত করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক এ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি কখনোই অন্তর্ভুক্ত ছিল না। আন্তর্জাতিক রাজনীতির কঠোর সমালোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে এমন কোনো দ্ব্যর্থবোধক নীতি থাকতে পারে না যেখানে কিছু নির্দিষ্ট দেশ ক্ষেপণাস্ত্রের অধিকারী হতে পারবে আর ইরান পারবে না। একই সঙ্গে তিনি সতর্ক করেন, বৈশ্বিক কিছু কুচক্রী মহল বা স্পায়ার্স এই শান্তি চুক্তিটিকে নস্যাৎ করার জন্য নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল যৌথ সামরিক সংঘাত শুরু হওয়ার পর এটি ইরানের রাষ্ট্রপতির প্রথম বিদেশ সফর। গত 8 এপ্রিল পাকিস্তানের সফল মধ্যস্থতায় এই যুদ্ধের অবসান ঘটে। এই শান্তি আলোচনায় সফল করতে সম্পূর্ণ রাজনৈতিক সমর্থন দেওয়ায় তুরস্ক, কাতার, সৌদি আরব এবং মিশরের রাষ্ট্রপ্রধানদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শেহবাজ শরীফ। বন্ধুরা, আপাত দৃষ্টিতে বিশ্ব রাজনীতির মঞ্চে শান্তির সুবাতাস বইছে বলে মনে হলেও পর্দার আড়ালে সমীকরণটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। উত্তর কোরিয়ার 10,000 টনের দানবীয় যুদ্ধজাহাজ, ইরানের ইসরায়েলের গোপন স্টার্লিং ষড়যন্ত্র ফাঁস কিংবা পাকিস্তানের বিস্ফোরক মন্তব্য, সব মিলিয়ে এক নতুন এবং ভয়ঙ্কর মেরুকরণের দিকে যাচ্ছে এই পৃথিবী। একদিকে পরাশক্তিদের অহংকার চূর্ণ হচ্ছে, অন্যদিকে নতুন জোটের উত্থান কাঁপিয়ে দিচ্ছে ওয়াশিংটনের বুক। পর্দার আড়ালের এই খেলায় শেষ পর্যন্ত কার জয় আর কার পরাজয় হয় তা হয়তো সময় বলে দেবে। তবে বিশ্ব যে এক মহাসংঘাতের বারুদ খোপে দাঁড়িয়ে আছে তা বলার অপেক্ষা রাখে না। বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আপনারা এই মুহূর্তে বিশ্বের কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন, বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ কিংবা আমেরিকা, তা জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মতামতই আমাদের পথ চলার শক্তি। আন্তর্জাতিক ও ভূ রাজনীতির এমন সব ইনসাইট আপডেট পেতে খবর সঞ্চয় চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের সাথে যে কোনো ব্যবসায়িক বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ইস্যু নিয়ে আর পর্দার আড়ালে চাঞ্চল্যকর তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।